প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমরা 2041 সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সেই বিষয়গুলো সামনে নিয়ে আসব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে 4টি স্তম্ভ ছিল। সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন। তা হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। আমরা এ সকল বিষয়ে আলাপ করব এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে এই স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, একটা সফল মানুষ যারা এই কাজগুলি করছেন তার সাথে একটু আজকে আলাপ করি। তিনি হচ্ছেন আজিজুল হাকিম বাপ্পা। বাপ্পা একজন উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং ওয়েলোর আপনি হচ্ছেন ফাউন্ডার এবং সিইও। আপনি পড়ালেখা করেছেন বিজনেস ইনফরমেশন টেকনোলজি থেকে। কোথা থেকে পড়ালেখা? আমি ঢাকার ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি। এই টেকনোলজিতে কাজ করার কারণে কি আপনি এই ফ্রিল্যান্সার উদ্যোক্তা হলেন বা আপনি নিজে প্রফেশন বেছে নিলেন? অনেকখানি এটা পিছনে অবদান আছে, কিন্তু আমার আসলে ছোটবেলা থেকেই একবারে হচ্ছে আমি যখন মানে বোঝা শুরু করছি তখন থেকে আসলে আমার কম্পিউটারের প্রতি খুব একটা আগ্রহ ছিল আর কি। আমাকে যেই জিজ্ঞেস করতো ছোটোবেলা থেকে যে কী হবে, আমি বড় হলে বলতাম যে কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। আর ওই ধারাবাহিকতা আমি আসলে এই কম্পিউটার এই ড্যাফোডিলে ভর্তি হই, দেন এই কোর্সটা করি এবং এটা আমার ফ্রিল্যান্সিং বা উদ্যোক্তার জীবনের জন্য খুব বেশি কার্যকর ভূমিকা পালন করছে। কখনো চাকরি করেছেন? জি, আমার চাকরির বয়স বলতে গেলে সত্যি কথা 16 বছর। 16 বছর। জি, আমি ওই পড়াশোনা থাকা অবস্থায় আপনার সেকেন্ড ইয়ার থেকেই আমি ফুল টাইম চাকরি করতাম আর কি। আমি চাকরি প্লাস পড়াশোনা দুইটাই করতাম। আপনার বাবা মা এবং ভাই বোনেরা কি ঢাকায়? এখন ঢাকাতেই আমরা। জি। এখন একসময় কোথায় ছিল? আমাদের মানে দেশের বাড়ি, গ্রামের বাড়ি যদি বলি আপনার হচ্ছে মৌলভীবাজার জেলা, সিলেট বিভাগে। ও, সিলেটে। জি, আমরা ঢাকাতে আসলে সবাই 2007-এর দিকে আমরা সবাই মুভ ইন করেন। হ্যাঁ। চাকরি যেটা করেছেন সেটা পড়ার সময় চাকরি করেছেন? হ্যাঁ, পড়ার সময় প্লাস আমি গ্র্যাজুয়েশন করেছি 2011-তে। তো ওই পর্যন্ত আপনার ওইখানে ছিলাম। এরপরে গ্রাফিক পিপল নামে একটা কোম্পানিতে, ওইখানে প্রায় 9.5 বছর ছিলাম। এই যে দীর্ঘ সময় চাকরি করলেন, এটা ছেড়ে দিয়ে আপনি যে নিজে একটা কোম্পানি করলেন, আপনার কি মনে হয়নি যে একটু চ্যালেঞ্জ আছে সামনে? হ্যাঁ, এইটা আসলে কি মানে আমি আরও আগেই চাকরিটা ছেড়ে হয়তো আমি এটা করতাম, কিন্তু আমি ওই রিস্ক নিব করে আসলে অনেক চিন্তা করতে এক সময় গিয়ে আমি রিস্ক নিয়ে আসলে। তখন বাবা মা পরিবার থেকে কি বলেছে? হ্যাঁ, আমার এই পর্যন্ত আসার পিছনে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সাপোর্ট বা আমার সাপোর্ট যদি বলি, বিশেষত ওদের সাপোর্ট হচ্ছে, ওনাদের সাপোর্ট সবচেয়ে বেশি আর কি। ওনারাই সবসময় মানে খুব বেশি উৎসাহ দিচ্ছে। এমন সময় দেখা গেছে যে আমি হয়তো একটু হতাশা হয়ে গেছি বা ফ্রাস্ট্রেশন হয়ে গেছি, তখন ফ্যামিলি মানে বিশেষ করে বাবা মাই আমাকে আরও উৎসাহ। আপনি প্রথম কবে থেকে প্রফেশন হিসাবে এটাকে নিয়ে, যখন আপনি বলেন ছাত্র অবস্থায়, কিন্তু আপনার উপার্জন শুরু হলো কবে থেকে? ফ্রিল্যান্সিংটা শুরু হয় আমার হচ্ছে 2009-এর শেষের দিক থেকে। আচ্ছা। আর আমি জব শুরু করি এমনি 2007-এর প্রথম দিকে। ফ্রিল্যান্সিং শুরু আমার 2009-এর শেষের দিক থেকে। আচ্ছা, পরে আপনি নিজের মতো করে ফেললেন। এই যে করলেন, এতে করে আপনি প্রথম কাজটা কি করেছিলেন মনে আছে? যে আমার প্রথম কাজ $150 ছিল, ওয়েবসাইট ডিজাইনের কাজ ছিল। এবং ওইটা নিশ্চয়ই আপনাকে অনেক প্রণোদনা দিয়েছে। অবশ্যই। যে আমার একটা সম্ভাবনা আছে, আমি পারবো, এই শক্তিটা দিয়েছে। তারপরে কোন বড় বড় কোম্পানির কাজ করেছেন আপনি? আমাদের এখন মেইন সার্ভিস হচ্ছে আসলে UI UX ডিজাইন। আমাদের এইটা বেসিক্যালি আমাদের কোর সার্ভিস, কিন্তু এটা ছাড়াও হচ্ছে আমরা ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, SEO, মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, মোশন গ্রাফিক্স, অনেকগুলো সার্ভিস আমরা দিয়ে থাকি। আচ্ছা, UI UX টা কি? UI UX বলতে গেলে হচ্ছে আমরা যে এই যে যত ওয়েবসাইট আসলে দেখি, এই ওয়েবসাইটের আপনার যে মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বলা যায় আর কি। ফ্রন্ট এন্ডে আমরা যে ডিজাইনটা দেখি, ওইটার দুইটা পার্ট হচ্ছে, একটা পার্ট হচ্ছে UI, একটা পার্ট হচ্ছে UX। UIটা বলে কি ইউজার ইন্টারফেস, আর UX হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। সো ইউজার ইন্টারফেস হচ্ছে আপনার কীভাবে জিনিসটাকে সুন্দর দেখাবে ওইটা, আর ইউজার কীভাবে এক্সপিরিয়েন্সটা কীভাবে বেটার করা যায় ওটার জন্য ইউজার এক্সপিরিয়েন্সটা। আচ্ছা, এই সার্ভিসটা আপনারা দিয়ে থাকেন। জি।
এই সার্ভিসটা কারা নেয় আপনার কাছ থেকে? আমরা মূলত মার্কেট প্লেস বেস কাজ বেশি করি। সো ওইখান থেকে দেখা যায় আপনার যদি বলি আপনার দেখা যায় 20-30% হচ্ছে ইন্ডিভিজুয়াল আসে, আর দেখা যায় আপনার 40-50% হচ্ছে আপনার ছোট কোম্পানি আসে, বাকি 20-30% বড় বড় কোম্পানি আসে। তো এরকম মিক্স সব কিছু মিলিয়ে। আমাদের যেমন ফাইবার বা আপওয়ার্ক এরকম তো আরও আছে। জি, আমরা মেইনলি হচ্ছে ফাইবার বেসড। আমাদের হচ্ছে আমরা যদি বলি আমাদের রেভিনিউর 70%-এর উপর হচ্ছে ফাইবার থেকে, প্লাস 20-30% হচ্ছে আমাদের আউটসাইড ডিরেক্ট ক্লায়েন্টের, আর ফাইবারের উপরে মেইনলি আমরা মেইনলি ফাইবারের উপরে। এবং এই কাজগুলি করার জন্য আপনার সাথে আপনার সহকর্মী আছে বেশ? এই মুহূর্তে আমার এজেন্সিতে 35 জন আমরা আমাদের। 35 জন। এরা কি রিমোটলি কাজ করে না ফিজিক্যালি? জি, আমার টিমটা হচ্ছে পুরোপুরি রিমোট আর কি। আমার রেজিস্টার্ড অফিস আছে, কিন্তু আসলে ওটা শুধু আমাদের অ্যাড্রেসের জন্য। এমনিতে আমার ফুল টিম হচ্ছে রিমোটে যার হাতে কাজ করে। এতে করে আপনার সাথে যারা কাজ করছে এদের স্কিল ডেভেলপমেন্ট তো হচ্ছে? অবশ্যই। এরা তরুণ বেশিরভাগই? ম্যাক্সিমাম, জি হ্যাঁ, সবাই বলতে। নারী পুরুষের সংখ্যা কিরকম? আসলে আমার এখন এখানে 35 জনের মধ্যে আমার এখন 5 জন হচ্ছে নারী, 30 জন হচ্ছে। আমাদের ক্ষেত্রে এটা আরো বেশি, কারণ আমাদের টিমটা হচ্ছে পুরোপুরি রিমোট। সো আমাদের এখানে আসলে অফিস বা আপনার ট্রাভেলিং সব বাসা থেকে কাজ করতে হবে। আমরা এনকারেজ করি। অনেক বেশি নিরাপদ, অনেক বেশি নিরাপদ এবং বাসায় সময় দিতে পারছে। এই যে তরুণরা কাজ করছে 35 জন মানে কিন্তু আমি ধরে নেব যে 105 জন ফ্যামিলি, তার সাথে তার পরিবার সদস্য। তাহলে 105 জন লোকের সাথে তাদের জীবনের সাথে আপনার জীবন, আপনার পরিবারের জীবন হয়েছে। এটা অনেক বড় কাজ এবং এইভাবেই আপনারা বেড়ে যাবেন সামনে। আপনি কি মনে করেন বাংলাদেশের এই বিষয়ে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের সম্ভাবনাটা কেমন দেখছেন? এটা তো আসলে বলতে গেলে মানে ফ্রিল্যান্সিংয়ে তো বাংলাদেশ সবসময় মানে আগে আছে এবং আরও আগে যাবে, যদি হচ্ছে আমরা একটু প্রপার নার্সিং করতে পারি আর কি। আমাদের আসলে নার্সিংটা আরেকটু প্রপার হওয়া দরকার। আমাদের সরকার তো অনেক সাহায্য করতেছে, তবে ওইটা আরেকটু যদি প্রপারভাবে করা যায় তাহলে আমাদের জন্য আরও বেটার। আপনি আমাকে বলুন যে এখানে বড় বাধাটা কি দেখছেন ধরেন এই কাজে আরও ব্যাপকতা অর্জন? কারণ এখন তো খুব একটা বেশি ফ্রিল্যান্সার না, 12 লক্ষ বলা হচ্ছে। এটা 1 কোটি করতে হবে আমাদেরকে। এইখানে আমি সবচেয়ে বড় বাধা বা সবচেয়ে বড় যেটা বলবো যে যেটা করলে সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে আমাদের দক্ষতা অর্জন। দক্ষতার বিকল্প আসলে কিছু নাই। স্কিল যদি আমরা যত ভালো করতে পারি, এবং মানে এখন আসলে নতুন ট্রেন্ড চালু হচ্ছে, নতুন স্কিলের হচ্ছে, ওইগুলোতে আমরা হচ্ছে শুধু স্কিল যে আমরা যদি শর্ট টার্ম চিন্তা করি তা না। মানে একটা স্কিল শেখার পেছনে একটা ভালো টাইম দিতে হবে, ভালো এফোর্ট দিতে হবে। দিলে স্কিল যদি আপনার থাকে, আসলে কাজ আসতে বা কাজ করতে তখন কোনো বাধা থাকবে না। তখন আর কোনো বাধাই আসলে বাধা মনে হবে না সত্যি কথা। আর আমাদের অনেক লিমিটেশন আছে, কিন্তু স্কিলটা যদি ভালো মতো হয় তাহলে সেক্ষেত্রে ওইগুলোও ওভারকাম করা যাবে। দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে সম্ভাবনাটা কেমন দেখছেন, আর 2 নম্বর হচ্ছে যে আপনি ট্রেনিং প্রোগ্রাম করেন কিনা? ওকে, সম্ভাবনা আসলে আমি যদি বলি অপরিসীম, মানে ইনফিনিট। আপনার এখানে কোনো লিমিট নাই। এখন আপনি যদি বললাম স্কিল যদি থাকে, আমরা যদি আরও যদি সুবিধা আমরা যদি করতে পারি, সম্ভাবনা প্রচুর। সম্ভাবনা আসলে বলে শেষ করার মতো না। আমরা যেটা করি, আমরা হচ্ছে ইন্টার্নশিপ অফার করি। ইন্টার্নশিপ করি যেটা হচ্ছে আমরা যারা মনে করেন আমাদের এই লাইনে হচ্ছে যারা কিছুটা কাজ, যারা নোভিস মাত্র কাজ শিখতেছে বা শুরু করছে, তাদেরকে হচ্ছে আমরা নিয়ে একটা 6 মাস ব্যাপী আমরা ইন্টার্নশিপ প্রোগ্রাম আমরা করি। ইন্টার্নশিপের মধ্যে দিয়ে তারা মেইনলি কোন জিনিসটা শেখে? ইন্টার্নশিপের মধ্যে দিয়ে আসলে যেটা হয়, তাদের যে কাজটা তারা জানে ওইটাকে প্রফেশনাল গাইডেন্সে কীভাবে প্রফেশনাল ওয়েতে ডেলিভারি করতে হয়, সেটা কমিউনিকেশন থেকে শুরু করে প্রপার ওয়েতে কাজ করা থেকে শুরু করে একটা অফিস কালচার, একটা কীভাবে কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে প্রফেশনালি করতে হয়, এইসব কিছু তাদেরকে গাইডেন্স দেওয়া হয়। আপনি ফাইবার কমিউনিটি বাংলাদেশ কর্তৃক ঘোষিত টপ এন্টারপ্রেনার হয়েছেন বাংলাদেশ টপ আর্নার আর কি। আমরা এরকম কয়জন আছে আপনার মতো? বাংলাদেশ টপ আর্নার ফাইবার থেকে আমি ফাইবার থেকে আপনারাই? জি। ফাইবারের জন্য পুরস্কার দেয় আপনাদের? হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা মানে এই গত 2022-এর অগাস্টে আর কি। তো আমরা এমনিতে সাইডেটলি কাজ করি বা করতেছিলাম। তো ওই সময়টা হচ্ছে আমাদেরকে ফাইবার কমিটি বাংলাদেশ করলো যে আমরা হচ্ছে ফাইবারে বাংলাদেশ থেকে যতজন ফাইবার প্ল্যাটফর্মে বাংলাদেশ থেকে যতজন কাজ করতেছে গত এই শুরু থেকে এখন পর্যন্ত, আমরা 2018 সালে শুরু করে 3 বছরের মধ্যেই আমরা বাংলাদেশের মধ্যে টপ আর্নার হয়েছে আর কি। টপ আর্নার। তাহলে আপনি ভালো আছেন এবং আপনার পরিবার ভালো আছে এবং সহকর্মীরাও ভালো আছে? আলহামদুলিল্লাহ, বলো জি, আল্লাহর শুকরিয়া। আর্থিকভাবে তো নিশ্চয়ই এবং অন্যান্যভাবে আমরা চেষ্টা করি সর্বোচ্চটা। দুটো জিনিস আমি জানবো, যে আপনি মানসিকভাবে কি চাপ অনুভব করেন, সেটাকে ইজি করার জন্য কি করা দরকার,
আরেকটা হচ্ছে আপনারা ফিজিক্যাল মানে বাসার মধ্যে বা বাইরে হাঁটাচলা করেন কিনা, এটা খুবই জরুরি। মজার বিষয় যে আমরা তো আসলে বসে সারাদিন কাজ করি, এখন অনেকেই মনে করে হয়তো এখানে কোনো কষ্ট নাই বা শারীরিক কোনো ইয়ে নাই, কিন্তু আসলে যারা দেখা যায় মানে মুভিং কাজ করে তাদের আমাদের চেয়ে তাদের শরীর খুব বেশি ভালো থাকে, কারণ আমরা হচ্ছে বসা থাকি সব সময়। সো আমরা চেষ্টা করি হচ্ছে এটা একটু ইয়ে করার, আপনার হচ্ছে এই কাজের মাঝখানে একটু উঠে ব্রেক নিয়ে একটু ইয়ে করা, যদিও সবসময় করা হয় না, চেষ্টা করি আর কি। এবং আমাদের টিম মেম্বারকেও আমরা সবসময় এটা এনকারেজ করি করার জন্য। এবং আমরা যেহেতু আমার রিমোটে বাসা থেকে যা ইয়ে করে কাজ করে, তো আমরা চেষ্টা করি হচ্ছে একটু মানে দেখা যায় কোয়ার্টারলি, হাফ ইয়ারলি আমরা হচ্ছে গেট টুগেদার করার, সবাই একসাথে আমরা হই, টিম বিল্ডিং, একটু ইন্টারনাল বন্ডিং বাড়ানোর জন্য। যেমন এই নেক্সট উইকে আমাদের ফুল টিমের আমরা ঢাকায় নিয়ে আসতে রিসোর্টে আমরা হচ্ছে টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস করবো আর কি। সবার সুবিধা অসুবিধাগুলি জানা হয়ে যায়। আমি মনে করি অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য এটা সবচেয়ে বড় জরুরি। জরুরি। কিন্তু যতদিন আপনাদের মতো তরুণরা আছে, আপনাদের উপর অনেক দায়িত্ব, দেশের, সমাজের, পরিবারের। আপনারা দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করছি আমরা। আজিজুল হাকিম বাপ্পা, আপনার কাছ থেকে আপনাকে ধন্যবাদ, এবং আপনি আরও সাফল্য অর্জন করুন, আপনার অয়েলও আরও ভালো করুক, এবং আপনার সাথে 35 জন নয় 350-3,500 মানুষ কাজ করুক, তরুণরা। এইভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে। আপনি আসার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে একটি আনুষ্ঠানিকতা আছে।